আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো গত ভিডিওতে আমি কাপ্তাই হ্রদের ঠিক এই জায়গাটা থেকে বিদায় নিয়েছিলাম। তো আজকে আবার এখান থেকে শুরু করলাম। কাপ্তাই হ্রদে ঘোরার জন্য আগে থেকে আমরা এই নৌযানটি ভাড়া করেছিলাম। এটা ছোটখাটো একটা ট্রলার বলা যেতে পারে। এ ধরনের ট্রলার ভাড়া করলে সারাদিনের জন্য ভাড়া নেওয়া যায় এবং দর্শনীয় স্পটগুলোতে এরা হোল্ড করে। তো এই কন্ডিশনগুলো মেইনটেইন করে আমরা এরকম একটা ট্রলার পাই এবং আমরা রওনা করি। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আমরা সবাই রওনা করি। আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম। বাতাসের টানে স্রোতের তালে যখন আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, মনে হচ্ছিল প্রতিটা ঢেউয়ের সাথে আমাদের ক্লান্তিগুলো যেন একটু একটু করে পেছনের দিকে চলে যাচ্ছে। আমরা সতেজ হয়ে উঠছি। এত স্নিগ্ধ, এত পরিষ্কার আবহাওয়া আর এখানকার পানিটা এতটা স্বচ্ছ। কিছুক্ষণ আগেই আম্মুর ফোন পেয়ে জানতে পেলাম ঢাকাতে নাকি প্রচুর কুয়াশা, অনেক ঠান্ডা। অথচ এখানে ঝকঝকে রোদ। আলহামদুলিল্লাহ। অনেক ভয় পেয়েছিলাম এই শীতে যদি এই জায়গাটা অনেক বেশি কুয়াশাচ্ছন্ন থাকে তাহলে তো আমাদের ঘুরতে আসাটা একেবারেই অর্থহীন হয়ে যাবে। এত সুন্দর প্রকৃতি, দূরের সবকিছু আমরা দেখতেই পাবো না। কিন্তু আল্লাহর কি মেহেরবানি। আমরা এখানে এসেছি একেবারে রৌদ্রোজ্জ্বল দিন। খুব একটা ঠান্ডা নেই। আমরা কিন্তু আমাদের গায়ের সোয়েটারগুলা একে, একে খুলে ফেলেছি। সবাই এখন একদম হালকা কাপড়ে। এখানে খুব বেশি ঠান্ডা না। যেটুকু ঠান্ডা তা একেবারেই স্বাভাবিক বলা যায়। বার্ষিক পরীক্ষার ছুটির পরে বাচ্চারা অনেক দিন পর্যন্ত অপেক্ষায় ছিল ঘুরতে আসার জন্যে। আর ঘুরতে এসে এমন সুন্দর স্নিগ্ধ প্রকৃতিটা দু চোখ ভরে দেখে নেওয়ার যে সৌভাগ্য আমাদের হয়েছে তা সত্যিই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলে হয়তো কম হয়ে যাবে। এ হ্রদের দুকূলে যে সুন্দর সুন্দর রিসোর্টগুলো গড়ে উঠেছে তা সত্যিই দৃষ্টিনন্দন। ইঞ্জিন চালিত এই নৌযানটির নিচের তলায় এসে বসে মাঝে মাঝে পানিতে হাত ভিজিয়ে নিচ্ছিলাম। কাপ্তাই হ্রদটি কিন্তু প্রাকৃতিক কোনো হ্রদ না, একেবারে মানুষের সৃষ্টি করা বিশাল একটি পরিকল্পনার ফল। ১৯৫০ সালের দিকে এই হ্রদটি সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করা হয়। মূলত উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন, আর এজন্য প্রয়োজন ছিল অনেক বড় একটি জলাশয়ের। কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে রাঙামাটি জেলার কাপ্তাই নামক উপজেলায় এই হ্রদটি নির্মাণ করা হয়। আর এখন পর্যন্ত এখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। কিন্তু যখন এটি তৈরি করা হয় তখন প্রায় ১ লক্ষ মানুষের বসত ভিটা, আবাদি জমি, ফসল আদি সবকিছুই তলিয়ে যায় পানির নিচে। এই কাপ্তাই হ্রদে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটি বার্মিজ মার্কেটে। এখানে গতানুগতিক বার্মিজ প্রোডাক্টের পাশাপাশি আপনি পেয়ে যাবেন স্থানীয়ভাবে জমে উৎপাদন করা বিভিন্ন রকম ফসল এবং ফল। স্বাদ এবং পুষ্টিতে ফলগুলো কিন্তু অতুলনীয়। এগুলো স্থানীয়ভাবে জমে চাষ করা। বার্মিজ মার্কেটে এসে দেখলাম অ্যাজ ইউজুয়াল বার্মিজ সব প্রোডাক্ট যা কক্সবাজারে অজস্রবার দেখেছি, অনেকবার কিনেছি, কিন্তু কখনোই সেভাবে ব্যবহার করা হয়নি। তাই শুধু বাহারি এই প্রোডাক্টগুলো দু চোখ ভরে দেখে নিলাম। বাচ্চাদের আবদার সত্ত্বেও কিছুই কিনি নাই। শুধুমাত্র মালিহার ইচ্ছাতে একটা কাঠের চিরুনিও কিনেছে। আর তেমন কিছু কেনা হয়নি। তবে পাহাড়ি জুম থেকে চাষ করা ফল আমরা এখানে এসে খেয়েছি। আমরা এখানে এসে আনারস খেয়েছি, একদম টাটকা আনারস কেটে ফুলের মতো করে সাজিয়ে দিয়েছে। এটা আমরা খুব মজা করে খেয়েছি। আর খেয়েছি স্থানীয় ডাব। এটাও কিন্তু বেশ সুস্বাদু ছিল। ক্লান্তি একেবারে দূর হয়ে গেছে। এখানে এসে সবচেয়ে রোমাঞ্চকর ছিল পাহাড় বেয়ে একদম উপরে উঠে যাওয়ার বিষয়টা। ভাইয়া উপরে উঠা যায় না?
মালিহা আসছে, মানহা কই? বাবা বাড়ি আব্দুল্লাহ ভাইরা কই গেল গা? ওর আল্লাহ, কত উপরে আর যাবো না। জান ভাই ডাল আর আলু ভর্তা রান্না করতেছে। কেডা? ওই যে বাড়ি বান্ধবী। আরেকটা পাহাড়ে আর যাবো না, আমার হাঁটুতে ব্যথা। কেনা আসবে না, আমার ডেইলি 8 উঠে লাগে। পেছনে বসে থাকে আর না যাই। অভিকর্ষের বিরুদ্ধে উপরের দিকে উঠতে থাকলে যে কি পরিমাণ কষ্ট হয় সেটা পাহাড় না বাইলে বোঝা যায় না। সিঁড়ি দিয়ে উঠলেও এত বেশি কষ্ট হয় না যতটা না কষ্ট হয় বেয়ে বেয়ে পাহাড়ে উঠতে গেলে। 8-10 তলা তো এখানে খুব মামুলি ব্যাপার। আমরা উঠেছি, প্রচণ্ড কষ্ট হয়েছে। আমি তো বারবার মনে হচ্ছিল আর উঠবো না, নেমে যাব, থেমে যাব, এ পর্যন্তই শেষ। এরকম অনেকবার বলে বলেও আবার উপরে কি আছে দেখার আগ্রহে উঠেই গিয়েছি উপরে একদম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উপরে না উঠলে তো বুঝতেই পারতাম না যে আমি কি মিস করতে যাচ্ছি। আমি যদি উপরে না আসতাম তাহলে এত সুন্দর দৃশ্যগুলো আমি দেখতেই পারতাম না। সবাই দেখে নিত, আমি শুধু মাঝ রাস্তায় বসে থাকতাম হাঁটু ব্যথা নিয়ে। আলহামদুলিল্লাহ আমি উপরে এসেছি। এই যে সবুজ আর এত পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পরিবেশ দেখে মুহূর্তেই সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। মনে হলো আরো খানিকটা উপরে উঠতে পারবো। সামনে ছিল বৌদ্ধ মন্দির, আর একটু উপরে উঠলে বৌদ্ধ মন্দির পর্যন্ত যাওয়া যেত, কিন্তু সবাই রাজি না হতে আমরা আর উপরে উঠি নাই। এই জায়গাটাতে আসার পরেই আমরা দেখলাম কিছু আদিবাসী ও ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করছে, ওদের সাথে আমরা একটু কথা বললাম। কিছুটা সময় পার করে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, অনেক হয়েছে, এবার নিচে নেমে যেতে হবে। একটু একটু করে আমরা সবাই আবার নিচের দিকে নামা শুরু করেছি। নিচে নেমে এসে কচি ডাব দেখে ডাব অর্ডার করা হলো। গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। এখানে পানি পাওয়াটাও বেশ দুষ্কর। ঠান্ডা পানি খুঁজছিলাম আমরা সবাই, কিন্তু ডাবের পানি খেয়ে মনে হলো ঠান্ডা পানি না খুঁজে ডাব খাওয়াটাই ভালো কাজ হয়েছে। ভালো সিদ্ধান্ত নিয়েছি আমরা। ডাব খেয়ে একদম মন আত্মার একদম জুড়িয়ে গেছে। বার্মিজ মার্কেট ঘোরাঘুরি শেষ করে আমরা আবার রওনা করলাম। আমাদের এখনো অনেকগুলো স্পট দেখা বাকি। ঘোরাঘুরি করতে গেলে কিন্তু শারীরিক শক্তি এবং সুস্থতা খুব প্রয়োজন। তাই যারা ভাবছেন আরেকটু সময় পার করি, আরেকটু কিছু জমিয়ে নেই, তারপরে ঘুরতে বেরোবো, তারা কিন্তু শেষ পর্যন্ত ঘোরার সত্যিকারের আনন্দটাই উপভোগ করতে পারবেন না। ঘুরছিলাম আর ভাবছিলাম কত সুন্দর পৃথিবীর, কত কিছু দেখা বাকি। একটু একটু করে দেখতে গেলেও হয়তো পুরো জীবনে শেষ করতে পারবো না। কোথাও ঘুরতে গেলে যেমন নতুন অভিজ্ঞতার সঞ্চয় হয়, তেমন হয় নতুন কিছু মানুষের সাথে পরিচয়। এই মানুষগুলোর সাথে ঘুরতে না এলে কখনোই হয়তো পরিচিত হতে পারতাম না। পৃথিবীর কত রং, কত বৈচিত্র্যতা দেখতে গেলে অবশ্যই ঘুরতে হবে। নিজের আপনজন, পরিবার নিয়ে ঘুরতে পারলে যে আনন্দ, একা ঘোরার ভেতরে কিন্তু সেই আনন্দ বা তৃপ্তি পাওয়া যায় না। অনেক কিছু হয়তো দেখা যায়, অনেক অ্যাডভেঞ্চারের সাক্ষী হওয়া যায়, কিন্তু সব কিছুর ভেতরেই রয়ে যায় একটা অভাব। মনে হয় কি যেন বাকি রয়ে গেল। অবচেতন মনে তখন একলাই ভেসে ওঠে একটা কথা, এর পরের বার এলে তাদেরকে সাথে নিয়ে আসব। এত সুন্দর এত কিছু আমি একাই দেখে গেলাম, ওরা দেখলে অনেক খুশি হতো। সত্যি বলতে এমন অনুভূতি যার মনে আসে, সে সত্যিকার অর্থেই একজন পরিবারপ্রেমী মানুষ। সে সত্যিকার অর্থেই তার নিজের মানুষকে, আপনজনকে অনেক ভালোবাসে। সে ভাগ করে নিতে চায় জীবনের প্রতিটা আনন্দের মুহূর্ত, কষ্টের মুহূর্তগুলোরও ভাগ চায় অন্যের কাছ থেকে। আসলে জীবনটা এভাবেই। এই যে স্রোত বয়ে যাচ্ছে ধীরে ধীরে, মানুষের জীবনের স্রোতও এমনিভাবেই বয়ে যায়। একটা সময় ছোট্ট মানুষটা আমি, এখন অনেক বড় হয়েছি, বয়স পেরিয়েছে অনেকখানি। অভিজ্ঞতার ঝুলিতে অনেক কিছু যোগ হয়েছে।
এখন মনে হয় আর কটা দিন তো বাঁচবো। এখন না হয় সবাইকে নিয়ে অনেক ভালোভাবে বাঁচি। আমি কিন্তু জীবনে কখনোই আনন্দটা শুধু নিজের মতো করে চাইনি। আমি সবসময় চেয়েছি সবাইকে নিয়ে ভালো থাকতে। কিন্তু আমি জানি না কেন জানি আমার আশেপাশের সব মানুষগুলো ঠিক এমনটা চায়নি। হয়তো তাই আমার সাথে তাদের সবসময় মেলেনি। আমি যে সবসময় ভালো, সবসময় সঠিক ছিলাম এমনটি না। আমারও ভুল ছিল। আমিও ভুল করেছি। কিন্তু নতুন করে জীবনে আর কোনো ভুল আমি যোগ করতে চাই না। আমি চাই না আমার জীবনে নতুন এমন কোনো অধ্যায় যুক্ত হোক, যে অধ্যায়ে কষ্ট আছে, যে অধ্যায়ে বিয়োগ আছে। প্রাকৃতিক নিয়মে যেটা চলে যাওয়ার, যে চলে যাওয়ার বা যেভাবে যাওয়ার তা যাবে। আল্লাহ চাইলে জীবনটা অনেক সুন্দর করা সম্ভব। আমাদের খুব ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের জীবনকে সুন্দর করতে পারে। সুন্দর করার জন্যে অনেক কিছুর দরকার হয় না। যত বেশি চাহিদা মনের ভেতরে জমে, মানুষের দুঃখ তত বেশি বাড়ে। নিজের মনের চাহিদাকে যদি সীমাবদ্ধতায় আনা যায়, তাহলে নিজের কষ্টের সীমানাটা নিজেই ঠিক করে নেওয়া যায়। অনেক কিছু বলে ফেললাম। আমাদের নৌকা যখন চলছে তখন দেখছি পাহাড়ের গায়ে ছোট, ছোট খাঁজ, ছোট, ছোট ভাঁজ। আমার মনে হচ্ছিল এগুলো হয়তো পানির ভাঁজ, এগুলো হয়তো পানির দাগ। কোনো এক সময় এইখানে পানির উচ্চতা অনেক বেশি ছিল। ধীরে, ধীরে যখন পানির উচ্চতা নেমেছে বা পানির লেভেলটা যখন নেমে এসেছে, তখন আস্তে, আস্তে পাহাড়ের গায়ে এই খাদগুলো তৈরি হয়েছে। জানি না কতটুকু সত্যি। এগুলো একেবারেই আমার নিজস্ব চিন্তার কথা। ঘুরতে, ঘুরতে আমরা দিন প্রায় শেষ করেই ফেলেছি। বেলা ডুবি, ডুবি এমন একটা ভাব। এই পড়ন্ত বিকেলে এসে সবার মনে পড়েছে আমাদের আজকে দুপুরবেলা খাওয়া-দাওয়া হয়নি। আমরা কিন্তু এখন খাওয়া-দাওয়া করতে যাচ্ছি কাপ্তাই হ্রদের ভেতরেই একটা পাহাড়ের টিলায় একটা ছোট্ট রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা ছোট্ট বলছি কিন্তু আয়োজন তো অনেক বড় ছিল। তো চলুন দেখে নিই আমাদের খাবারে আজকে কী, কী ছিল। আমাদের খাবারে ১ম এই যেটা ছিল সেটা হচ্ছে আতপ চালের ভাত। আর ছিল কাচকি মাছের একটা ভর্তা। সত্যি বলতে আমি এ যাবৎকাল যত ভর্তা খেয়েছি তার মধ্যে বেস্ট ছিল এটা। আর ছিল ডাল, কলাপাতা রুই আর ছিল বাম্বু চিকেন। আমরা সবাই প্রচণ্ড ক্ষুধার মধ্যে অনেক স্বাদ করে খেয়েছিলাম খাবারগুলো। খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার রওনা করে চলে এসেছি কাপ্তাই লেকের ভেতরে ঝুলন্ত ব্রিজে। এখানে এসে আমরা বেশ কিছু সময় হোল্ড করেছি, ঘুরে দেখেছি চারপাশটা। গোধূলির এই মুহূর্তটা দারুণ সুন্দর। অস্তমিত সূর্যের আলো এসে জলের উপর পড়ছে আর চিকচিক করছে সোনালি এই আভা। এখানে এসে পাহাড়ের উপরে একটা দোকান থেকে আমরা সুমিষ্ট পাহাড়ি পেঁপে কিনে খেয়েছি। এখানে দোকানি ছিল একজন মুসলিম, একজন আদিবাসী। আমার খুব ভালো লেগেছে এদের ভেতরকার এই সৌহার্দ্যপূর্ণ আচরণ। এরপরে আমরা যাত্রা করেছি ফিরে যাওয়ার জন্যে। আমাদেরকে ফিরতে হবে আমাদের ডেস্টিনেশনে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় পার করেছি আমরা এই হ্রদে ঘুরতে এসে। অনেক অদেখা জিনিস দেখেছি, অনেক সৌন্দর্যের সাক্ষী হয়েছি। আজকের এই ডুবে যাওয়া সূর্যটা আমাদের সারাদিনের সঙ্গী ছিল। আগামীকাল যখন সে আবার উঠবে, হয়তো নতুন কোনো মানুষের সঙ্গী হবে। কিন্তু আজকের দিনের স্মৃতি, আজকের এই সৌন্দর্য আমরা আমাদের স্মৃতিতে গেঁথে নিয়ে গেলাম। অনেক ভালোবাসা এবং ভালোবাসা ছড়িয়ে গেলাম এই জায়গাটিতে। অনেক দিন পর্যন্ত মনে থাকবে। অনেক দিন আমাদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে আজকের দিনের এই মুহূর্তগুলো। ভালো থাকুক এখানকার মানুষেরা, আর সুন্দর থাকুক এখানকার পরিবেশটা। আমরা যখন হোটেলে ফিরেছি তখন বেশ রাত। হোটেলে ফিরে সবাই একেবারে ক্লান্ত, শ্রান্ত। আমরা এখন চলে এসেছি ডিনারের জন্যে। আমার রাতের খাবার ছিল আলু ভর্তা, মুরগির মাংস আর ছিল ছোট মাছ ভাজি আর একটা সবজি। আর অন্যান্যরা অনেকে অনেক কিছু খেয়েছে। আমি শুধু ভাতটাই খেয়েছি। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে। আর রাঙামাটিতে আমরা যে হোটেলটাতে ছিলাম এটা কাপ্তাই হ্রদের একেবারেই কোল ঘেঁষে। জানালা থেকে কাপ্তাই হ্রদটা দেখা যায়। আর একেবারে বাস স্ট্যান্ড হওয়ায় অন্য পাশে বড় রাস্তাটাও একদম জানালা দিয়েই দেখা যাচ্ছে। এক রাতের এই আবাসস্থলটা আমাদের কিন্তু একেবারে মন্দ ছিল না। তো মোটামুটি ভালোই ছিল। একটা রাত আমরা কাটিয়ে এখন চলে যাচ্ছি আমরা বান্দরবানের উদ্দেশ্যে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।